মোহন রিয়ার ঘরে গিয়ে দেখে রিয়া বিছানার একটা কোণায় গুটিসুটি হয়ে পুতুলটা নিয়ে বসে আছে। মোহন যখন রিয়ার দিকে এগোতে যায়, রিয়া তখন মোহনের দিকে তাকিয়ে জাতা মুখের ভাষা করে গালি দিতে থাকে। খবরদার, খবরদার, আমার দিকে এগোবি না, এগোলে ভালো হবে না। যা, যা বলছি আমার এখান থেকে, যা। বাইরে চলে আসো, ওর কাছে যেও না। মেয়েটার কি হলো গো? ও এমন আচরণ করছে কেন? ওর চোখ দেখে মনে হলো ওটা আমার মেয়ে নয়। মানে কি বলতে চাইছো তুমি? ও আমাদের মেয়ে না মানে কি? আচ্ছা দীপিকা, শোনো শোনো, তুমি মেয়েটার খেয়াল রেখো। আমি যাই দেখি কোনো কবিরাজ কিংবা তান্ত্রিক পাই কিনা। হ্যাঁ, তাই দেখো, তবে তাড়াতাড়ি এসো গো, আমার বড্ড ভয় লাগছে। বাবা, সর্বনাশ হয়ে গেছে বাবা। ওরা যে এবার কবিরাজ তান্ত্রিকের খোঁজ করছে। যদি তান্ত্রিক ওখানে আসে তবে তো সব শেষ হয়ে যাবে। আমার কালো জাদু এতটাও দুর্বল নয় যে সে আমার কালো জাদু ভাঙবে। ওরা কেউ কিছু করতে পারবে না যতক্ষণ না ওই পুতুলটাকে শেষ করা হবে। আর কেউ জানতেও পারবে না যে যা হচ্ছে সব ওই পুতুলের জন্য। আমি যে জাদু করেছি তা আমি ভাঙতে পারবো না। এর পরিণাম হলো মৃত্যু। তোমরা সবাই বাইরে যাও, আমি না বলা অব্দি ঘরের ভেতর কেউ আসবে না। তান্ত্রিকের কথা মতো দীপিকার মোহন রুমের বাইরে চলে যায়। তান্ত্রিকের দুই চেলা জোর করে রিয়াকে যজ্ঞের সামনে নিয়ে এসে বসায়। দুই চেলা রিয়াকে জোর করে বসিয়ে রেখে আর তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করে। এক পর্যায়ে রিয়া প্রচণ্ড জোরে হাসতে শুরু করে। তবে এ কোনো সাধারণ হাসি নয়, ভয়ঙ্কর এক হাসি। রিয়ার চোখ মুখ অন্যরকম হয়ে আসে। আমায় তাড়াবি বলে এসব করছিস? তোরা মানুষেরা আমার সাথে পেরে উঠবি না। বন্ধ কর এসব, আমি ভালোই ভালোই বলছি।